হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ হাজির হয়েছি একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে। আর আমাদের আজকের মুভির নাম রোবো। কাহিনীর শুরুতেই আমরা একটা ল্যাব দেখতে পাই, যেখানে দারুণ একটা রোবট তৈরি হচ্ছিল। কিন্তু এখানকারই কিছু লোক মনে করে এই রোবটটা তৈরি করা ছিল ল্যাবের জন্য সব থেকে বড় ভুল। কিন্তু কেন? কারণ তারা ভাবতো এই রোবটটা নাকি এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে, নিজের ইচ্ছা মতো সব কাজও করতে পারে সে। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, রোবট হলেও সে মানুষের মতোই একটা নিজের পরিবার খুঁজে বেড়াচ্ছিল। শুনতে একটু অন্যরকম লাগছে, তাই না? তো চলুন দেখি শেষ পর্যন্ত রোবটটা তার পরিবার খুঁজে পায় কিনা, আর এই মজার কাহিনীটা কোন দিকে মোড় নেয়। তো রেডি তো আমার সাথে গল্পে গল্পে কাহিনীতে ডুব দেওয়ার জন্য? কথা দিচ্ছি আপনাদেরকে একা রেখে কোথাও যাব না, আর পুরো গল্প জুড়ে বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। এই যে সাদা অ্যাপ্রন পরা বিজ্ঞানীটাকে দেখতে পাচ্ছেন, তার নাম ভিক্টর। মূলত সে এখানে প্রধান বিজ্ঞানী। সে এমন একটা রোবট তৈরি করতে চাচ্ছে যেটা মানুষের মতো করে হাসতে পারবে, চলতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। আর এই রোবটটার নাম রাখা হয় A112। ল্যাবে আরো অনেক বিজ্ঞানী কাজ করছিল। নাদিয়া আর কাতিয়া ছিল ভিক্টরের প্রধান সহযোগী, আর তারা একসাথে প্রায় 5 বছর ধরে দিন রাত পরিশ্রম করছে এই রোবটটা কমপ্লিট করার জন্য। আর অবশেষে আজকে তারা এই রোবটটা দিয়ে কিছু টেস্ট করাচ্ছিল। কিন্তু রোবটটা এখনো সব কমান্ড ঠিকঠাকভাবে পালন করতে পারছে না। যা ধরছিল সেটাই ভেঙে ফেলছিল। এতে তারা সবাই অনেক বেশি উদাস হয়ে পড়ে। যদিও বারবার এটাকে প্রশিক্ষণ দিতে দিতে একটা সময় রোবটটা বেশিরভাগ কমান্ড নেওয়া শিখে যায়। তাই ভিক্টর, নাদিয়া, কাতিয়া সবাই খুব খুশি হয়। আর এভাবেই তারা দিন দিন কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছিল। একদিন কাজ করার সময় নাদিয়াকে তার ছেলে মিস্টার কল দেয়। সে ল্যাবের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ফোন কেটে দেয়, আর তাকে মেসেজে লেখে, আমি ব্যস্ত আছি, তুমি আব্বুকে কল দাও। এরপর সে তার বাবা মানে ভিক্টরকে কল দেয়। চিন্তা করেন একবার, ভিক্টর ছিল এই ল্যাবের প্রধান সায়েন্টিস্ট। নাদিয়ার থেকে উল্টো ওর কাজের প্রেশার বেশি। কিন্তু কিভাবে ঝামেলা ভিক্টরের উপর চাপিয়ে দিল। মেয়ে মানুষের মাথায় যে কত বুদ্ধি। যাই হোক, যখন ভিক্টরকে কল করে তখন মিস্টার বলে, সবার বাবা মা এসে তাদেরকে বাড়িতে নিয়ে যায়, আমাকেও নিয়ে যাও। আমার আর একা একা বাড়ি যেতে ভালো লাগে না, আর আমার পড়াশোনা একদমই ভালো লাগছে না। বিশেষ করে এই গণিত টনিত আমার কাছে ভূতের মতো লাগে। আমি আর পড়াশোনা করব না। এটা শুনে ভিক্টর তাকে ধমক দিয়ে বলে, অজুহাত দেখানো বন্ধ করো আর পড়াশোনায় মনোযোগ দাও, না হলে তোমাকে পিটিয়ে লম্বা করে ফেলবো। আর আমরা যারা 90s কিড তারা অনেক ভালো করে এটার সাথে রিলেট করতে পারি। ছোটবেলায় আমাদের বাবা মা স্যারকে বলতো, মাংস আর হাড্ডি আমার, আর বাকি সব আপনার। এই চুক্তি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর চুক্তি, আর নিউক্লিয়ার বোমা থেকেও ভয়ঙ্কর ছিল এগুলো আমাদের জন্য। যাই হোক, এদিকে বাপের কাছে কড়া বকা খেয়ে মিস্টার রেগে গিয়ে ফোনটাই কেটে দেয়। আর তখনই কিছু দুষ্টু ছেলে তার এসব কথা শুনে ফেলে আর তাকে নিয়ে মজা করতে থাকে। রাগে মিস্টার ক্লাসে চলে যায়। এদিকে তখন ক্লাস নিচ্ছিল তাদের গণিতের ম্যাম। মিস্টার ম্যামকে বলে, আমি তো আর্টিস্ট হতে চাই, তো আমার জন্য কি গণিত শেখাটা খুব দরকার? ম্যাম প্রশ্ন শুনে একটু ঘাবড়ে গেলেও সাথে সাথেই বুদ্ধি করে উত্তর দেয়, হ্যাঁ দরকার। কারণ লিওনার্দো দা ভিঞ্চিকে দেখো, সে নিজেও ছবি আঁকার আগে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, যে কারণে তার আর্টের ধরন সবার থেকে আলাদা। এটা শুনে মিস্টার আরো বিরক্ত হয়ে যায় আর মনে মনে ভাবে, ধুর, ভাবলাম কি আর ম্যাম বলল কি, জীবনটাই তো বেদনা। এরপর ম্যাম সবার হোমওয়ার্ক চেক করতে থাকে। তখন দেখে মিস্টার কোনো প্রশ্নেরই উত্তর লেখেনি। সে তার HW খাতায়ও মন মতো চিত্রকর্ম করে রেখেছে। ম্যাম তার ড্রয়িং দেখে বলে, আরে তুমি তো খুব সুন্দর আঁকো, কিন্তু এটা গণিতের ক্লাস, তাই তোমার আর্ট কোনো কাজেই লাগবে না। এই নাও একটা বড় জিরো নিয়ে বাড়িতে যাও। আর এটা বলে বেচারাকে ক্লাস টেস্টের খাতায় ফেল করিয়ে দেয়। এদিকে ছেলের মতো তার বাপ ভিক্টরও ল্যাবের রোবট নিয়ে ভালোই পেইন খাচ্ছিল। রোবটের ভয়েস টেস্ট করতে গিয়ে দেখা যায় নাদিয়া আর কাতিয়া রোবটের মধ্যে বাচ্চাদের ভয়েস ঢুকিয়ে দিয়েছে। এটা দেখে ভিক্টরের খুব রাগ হয়। হবে না কেন বলেন? লোকটা দিনরাত রোবটটা ভালো বানানোর চেষ্টায় ঘুম হারাম করছে, আর তার 2 সহকারী এটা নিয়ে ফাজলামি করছে। আর তার থেকে বড় কথা, তার হাতে সময়ও নেই। আজই এই রোবটটার একটা টেস্ট নেওয়া হবে। এই টেস্টে পাস না করলে রোবটটা বাজারজাত করতে পারবে না, বা কোনো ধরনের বিশেষ কাজেও ব্যবহার করতে দেওয়ার পারমিশন দেওয়া হবে না। এরপর তারা রোবটটাকে টেস্টে পাঠায়। টেস্টে একটা ঘরে আগুন লাগিয়ে A112কে বলা হয়, এদেরকে বাঁচাও। সে কমান্ড ফলো করে ঠিকই, কিন্তু অনেক ধীরে ধীরে কাজ করে। মানে যদি মানুষগুলোর স্পেশাল স্যুট পরা না থাকতো, তাহলে রোবটটা তাদেরকে বাঁচানোর আগেই পগার পার হয়ে যেত। আর এসব দেখে মিলিটারি জেনারেল বলে, দেখো, রোবটের এখনো অনেক উন্নতি প্রয়োজন, এটা এখনো নির্ভরযোগ্য হয়নি, তাই আমরা এটাকে কোনো কাজে ব্যবহার করতে পারবো না। ভিক্টর বোঝানোর চেষ্টা করে রোবট সব মিশন ঠিকঠাকভাবেই শেষ করেছে, কিন্তু জেনারেল বলে, এই বাঁচানোর কোনো মানে হয় না। তুমি দেখো, প্রতিটা টেস্ট সে অনেক ধীরগতিতে শেষ করছে। এমন বিপদের সময় সামান্য দেরিও মানুষের প্রাণ নিয়ে নেবে। জেনারেল আরো বলে, রোবটের আওয়াজ খুবই বাজে, এটাকে ভালো করে ট্রেন করো, আর এর শক্তি আর গতি আরো বাড়াও। আর এই টেস্টের রেজাল্টে ভিক্টরের মন আরো ভেঙে যায়। এদিকে মিস্টারও তার বাপের মতোই মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল। পথে তার এক ঝাড়ুদারের সাথে দেখা হয়। এনার নাম গ্রান্ট।
সে মূলত রাস্তা পরিষ্কারের কাজ করে। এনার সাথে আমাদের ছোট্ট বন্ধুর খুব ভালো একটা সম্পর্ক। প্রতিদিন বাড়ি ফেরার পথে গ্রান্টের সাথে সে অনেক গল্প করে। মিস্টারের মন খারাপ দেখে গ্রান্ট তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমাকে আজ এত উদাস লাগছে কেন? মিস্টার তখন বলে, আজ সত্যি আমার মনটা অনেক খারাপ। আমি আজ পরীক্ষায় ফেল করেছি। আমাকে বাবা মা নিয়ে প্রিন্সিপালের অফিসে দেখা করতে বলেছে। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, আমরা যখন ছোট ছিলাম তখন এমন নালিশ আসলে আমাদের অবস্থা কেমন হতো। যখন স্যাররা বলতো কাল বাবা মাকে নিয়ে আসবি, আমার তো হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। নালিশ তো পরের কথা, বাসায় জানলেই তো ধুমধাম পিটাবে। কিন্তু এদিকে মিস্টার যথেষ্ট সাহসী ছিল, সে এসব ভয় পায় না। গ্র্যান্ট তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, তুমি বললে আমি তোমার বাবা মায়ের জায়গায় স্কুলে যেতে পারি। কিন্তু মিস্টার বলে, আরে না, তোমাকে কষ্ট করতে হবে না, আমি ম্যানেজ করে নেব। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ল্যাবে ভিক্টর A112 এর সাথে কথা বলছে। সে রোবটটার কাছে জানতে চায়, তুমি এত স্লো কাজ করছো কেন? যেহেতু রোবটটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ছিল, তাই সে নিজে থেকে চিন্তা করে উত্তর দিতে পারত। আর রোবটটা তখন বলে, সম্ভবত আজ আমার ভাগ্য ভালো ছিল না। এই উত্তর শুনে ভিক্টরের রাগ আরো বেড়ে যায়। মেশিনের আবার ভাগ্য কিসের? প্রোগ্রামিং করা আছে, কমান্ড পেলে কাজ করবে, ব্যাস। রোবটটা এমনভাবে প্রোগ্রামিং করা যাতে সে সবকিছু নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তাকে অনেক বেশি ট্রেনিং করাতে হবে। এরপর রোবটটা হঠাৎ করেই ভিক্টরকে বলে, আমি তোমার পরিবারের ছবি দেখতে চাই। আসলে রোবটটা কোথা থেকে পরিবার শব্দটা জানতে পেরেছে। এরপর থেকেই সে পরিবার সম্পর্কে আরো জানতে চায়, মানে তার ভেতরেও পরিবার সম্পর্কে জানার কিউরিওসিটি জন্মেছে। এদিকে এমনিতেও ভিক্টরের মাথা গরম, তার উপরে রোবটের এইসব কথা শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে রোবটটাকে বলে, এসব বাজে কথা তোমাকে কে শিখিয়েছে? তুমি এইসব বিষয় বাদ দিয়ে কি করে আরো দ্রুত কাজ করা যায় সেটা শেখো। কিন্তু রোবটটা ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার করতে থাকে, আচ্ছা তোমরা সবাই কি আমার পরিবার? ভিক্টর তখন রাগের মাথায় বলে, তুমি একটা মেশিন, কোনো মানুষ না, আর মেশিনের কোনো পরিবার হয় না। আর তুমি এখন আমার মাথা খারাপ করছো। আমি আর পারছি না, আমি চলে যাচ্ছি, নিজের কাজ করো। এটা বলেই ভিক্টর সহ বাকিরাও A112 কে ল্যাবে একা রেখেই চলে যায়। সবাই চলে যাওয়ার পর ল্যাবে A112 একা হয়ে পড়ে। তার মধ্যে তখন পরিবার শব্দটা নিয়ে জানার আগ্রহ আরো বেড়ে যায়। তাই সে একটা ডিকশনারি নিয়ে পরিবার শব্দের অর্থ খুঁজতে থাকে, কিন্তু এটা পড়েও সে কিছুই বুঝতে পারে না। তারপর সে সিদ্ধান্ত নেয়, এইসব বোঝার জন্য আমাকে একটা আসল পরিবার খুঁজতে হবে। যেই বলা সেই কাজ। সে ল্যাব থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গেলে দেখে সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে লক করা হয়েছে। সে অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না, আর তাই শেষে তার কাছে থাকা লেজার ব্যবহার করেই দরজাটা ভেঙে বের হয়ে যায়। ল্যাব থেকে পালিয়ে সে শহরে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছিল। আবার একই সাথে নতুন পরিবেশ তার জন্য বিপজ্জনক হতে পারে, এটা ভেবে সে সহজে কারোর সামনেও যাচ্ছিল না। একবার হাঁটতে হাঁটতে ট্রেনের সাথে বাড়ি খেতে যাচ্ছিল। এরপর সে দেখে কিছু ছেলে দেয়ালে রং দিয়ে হাবিজাবি কি যেন লিখছে। তখন একটা ছেলে রোবটটাকে দেখে ভয়ে উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই রোবটটা গিয়ে তাকে ধরে ফেলে আর নিচে পড়ে যাওয়া থেকে বাঁচায়। রোবটটা তাকে বাঁচালেও ছেলেটা তাকে দেখে অনেক ভয় পায়, আর কোনো মতে মাটিতে পা পড়তেই ডানে বায়ে না তাকিয়ে সোজা ভোদৌড়। এটা দেখে A112 খুব হতাশ হয়ে পড়ে। সে ভাবে, আরে আমি তো সাহায্য করলাম, তাহলে সে আমাকে ধন্যবাদ না দিয়ে পালিয়ে গেল কেন? বেচারা রোবটটারও মন খারাপ হয়ে যায়, যদিও আমি জানি না রোবটের মন আছে কিনা। যাই হোক, এরপর সে ঘুরতে ঘুরতে একটা কনস্ট্রাকশন সাইটে চলে আসে, আর সেখানে গিয়ে ওয়ার্কারদেরকে বলে, তোমরা এত রাতে এত শব্দ করছো কেন? আশেপাশের লোকজন তো সবাই ঘুমাচ্ছে, সবার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, দ্রুত কাজ শেষ করো। রোবটের এসব কথা শুনে সেখানে থাকা ওয়ার্কাররা খেয়ে না খেয়ে দৌড়। এরপর রোবটটা ল্যাব থেকে নেওয়া একটা ছবি দেখে ভাবে, সবার পরিবার আছে, কিন্তু আমার পরিবার কোথায়? আর এই ছবিটা ছিল আসলে ভিক্টরের পরিবারের। তাই সে খুঁজতে খুঁজতে ভিক্টরের বাড়িতে গিয়ে ওঠে। এদিকে ল্যাব থেকে সিকিউরিটি কল আসতেই ভিক্টর আর তার দল দৌড়ে ল্যাবে গিয়ে দেখে রোবটটা পালিয়ে গেছে। তারা তো এটা চোখে দেখেও বিশ্বাস করতে পারছিল না যে একটা রোবটও পালিয়ে যেতে পারে। অন্যদিকে ম্যাম ক্লাসের সবাইকে বলে, সামনের মাসে একটা রোবট বানানোর প্রতিযোগিতা আছে, তোমরা সবাই নিজেদের মতো করে ভালো ভালো রোবট বানিয়ে নিয়ে আসবে। আর এটা শুনে আমাদের ছোট্ট মিস্টারের তো মন খারাপ হয়ে যায়। তার আর্ট করা বাদে আর কিছুই ভালো লাগে না, তাই সে এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেও মোটেও ইচ্ছুক না। আর তাই সে রাগ করে ক্লাস থেকে বের হয়ে যায়। এদিকে রোবটটা ছবি দেখে পরিবার খুঁজতে খুঁজতে মিস্টারের বাড়িতে চলে আসে। দরজা খোলার জন্য সে তার রোবোটিক আঙ্গুল দিয়ে চাবি বানিয়ে চোখের পলকে দরজা খুলে ফেলে, কিন্তু ঘরের ভিতরে ঢুকতেই আয়নার সামনে এসে তার মন আরো খারাপ হয়ে যায়। কারণ এই প্রথমবার সে বুঝতে পারে সে আসলে সাধারণ মানুষের মতো দেখতে না। আর ঠিক তখনই হঠাৎ দরজা খোলার আওয়াজ আসে। রোবটটা ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। আসলে দরজাটা মিস্টারই খুলেছিল। সে ঘরে ঢুকতেই রাগে ব্যাগ ছুঁড়ে ফেলে দেয় আর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। ধোয়ার পর যখন সে তয়লে দিয়ে মুখ মুছতে যাবে তখন রোবটটাই তাকে তোয়ালে এগিয়ে দেয়। যদিও প্রথমে সে রোবটটাকে দেখেনি, কিন্তু দেখা মাত্র ভয়ে এক পা করে পেছোতে থাকে। এক দৌড়ে সে নিজের রুমে গিয়ে বেডের উপরে বসে পড়ে। রোবটটাও তখন মিস্টারের কাছে গিয়ে বলে,
আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি একটা সাহায্যকারী রোবট, আর আমার নাম A112। তারপরে সে মিস্টারকে সবকিছু জানায়, কিভাবে সে ল্যাব থেকে পালিয়ে এসেছে আর কিভাবে তাদের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকেছে। এরপর সে মিস্টারের সাথে মজা করে বিভিন্ন আওয়াজে তার সাথে কথা বলে, আর এসব দেখে মিস্টারেরও ভয় কিছুটা কমে যায় আর সে হেসে দেয়। কিছুক্ষণের মধ্যেই সে রোবটটার সাথেও মিশে যায়। এরপর রোবটটা বলে, আমি পরিবার খুঁজছি, তুমি কি বলতে পারবে আমার পরিবার কোথায়? এটা বলার পর সে মিস্টারকে ল্যাব থেকে আনা সেই ছবিটা দেখিয়ে বলে, এই যে এটা একটা পরিবার, তাহলে আমারও তো পরিবার আছে তাই না? মিস্টার ছবিটা দেখে হতাশ হয়ে যায় আর বলে, এটা কোনো আসল পরিবার না, এটা আমার বাবা মা মাত্র, কিন্তু তারা জানেই না পরিবার কাকে বলে, তাদের কাছে তাদের কাজই সব। এরপর রোবটটা বলে, তাহলে কি আমি কখনো পরিবার খুঁজে পাবো না? তখন মিস্টার বলে, আরে না না, পাবে না কেন, সবার পরিবার তো আমার মতো হয় না তাই না? আমি তোমাকে খুঁজতে সাহায্য করব, চলো আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই, তোমাকে আমি রবি বলে ডাকবো। আর নিজের নতুন নাম শুনে রোবটটা অনেক খুশি হয়ে যায়। এদিকে রোবটের পালিয়ে যাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে গেছে, এমনকি সেই আর্মি জেনারেল ল্যাব পরিদর্শন করতে আসে। সে সবকিছু দেখে সেনাবাহিনীকে আদেশ দেয় রোবটটাকে কোথাও খুঁজে পাওয়ার সাথে সাথেই ধ্বংস করে ফেলার জন্য, কারণ তারা ধারণা করছিল রোবটটা হয়তো মানুষের ক্ষতি করতে পারে। এরপর ভিক্টর হঠাৎ করেই লক্ষ্য করে তার টেবিল থেকে তার পরিবারের ছবিটা গায়েব। তখন ভিক্টর ভাবে রোবটটা শেষবার তাকে তার পরিবারের কথাই জিজ্ঞেস করেছিল, তাই তার সন্দেহ হয়। সে ভাবে বাড়িতে গিয়ে একবার চেক দেওয়া উচিত। ওই সময় বাড়িতে মিস্টার আর রবি টিভি দেখছিল। ভিক্টরের আসার শব্দ পেয়ে রবি দ্রুত লুকিয়ে পড়ে। ভিক্টর পুরো বাড়িটা চেক করে, কিন্তু কোথাও কিছু না পেয়ে আবার ল্যাবে ফিরে যায়। ভিক্টর চলে যাওয়ার পর মিস্টার রবিকে তার কম্পিউটার দেয়, যাতে সে আরো অনেক কিছু শিখতে পারে। আর রবিও কয়েক মিনিটের মধ্যেই ইন্টারনেট থেকে অনেক কিছু শিখে ফেলে। কিন্তু এখন বাড়িতে থাকা মোটেও নিরাপদ না রবির জন্য, তাই মিস্টার তখন রবিকে গ্র্যান্টের রেস্টরুমে নিয়ে যায়, যেখানে বসে মিস্টার বেশিরভাগ সময় ড্রয়িং করত। রবি তখন সেই ছবিগুলো দেখে বলে, আচ্ছা এগুলোর কোনো শরীর নেই কেন? মিস্টার তখন বলে, ছবির কোনো শরীর হয় না, এটাতে শুধু সৌন্দর্য থাকলেই হয়। এরপর সে রবিকে জানালা দিয়ে সূর্যাস্ত দেখায়। এই দৃশ্য দেখে রবিও বেশ খুশি হয়। এরপর মিস্টার বলে, দেখো কালকে তোমাকে লুকিয়ে থাকতে হবে, কারণ কাল আমার স্কুলে যেতে হবে, যতক্ষণ না আমি আসি ততক্ষণ তুমি এখানেই লুকিয়ে থাকবে। এই বলে মিস্টার একাই চলে যায়, আর রবি আবারও ওয়ার্কশপে একা হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে মিস্টার তাকে একটা কলম দিয়ে যায়, যাতে রবিও এখানে বসে ড্রয়িং করতে পারে। এদিকে জেনারেল আর তার লোকদের তো ঘুম হারাম হয়ে যাচ্ছিল। তার টিমের একজন বলে, স্যার আমরা শহরের প্রতিটা কোনায় কোনায় খুঁজেছি, কিন্তু কোথাও রোবটটাকে পাইনি। জেনারেল ভাবলো হয়তো রোবটটা ফিরে এসে ল্যাবে আক্রমণ করতে পারে, তাই সে তার সৈন্যদেরকে নির্দেশ দেয় ল্যাবের চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দিতে, আর সাথে পুরো শহরে খবরটা পৌঁছে দিতে। যদি কেউ এমন কোনো রোবটকে দেখে তাহলে সে যেন সাথে সাথেই হেডকোয়ার্টারে যোগাযোগ করে। এদিকে বাড়িতে ভিক্টর, নাদিয়া আর মিস্টার অনেকদিন পর একসাথে ডিনার করছিল, কিন্তু মিস্টার তখন খেয়াল করে ভিক্টরকে অনেক মনমরা দেখাচ্ছিল। তাই সে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? ভিক্টর তখন বলে, আমাদের ল্যাব থেকে A112 নামের একটা উন্নত প্রযুক্তির রোবট হারিয়ে গেছে। এটা খুঁজে না পেলে হয়তো আমাদের ল্যাবটাই বন্ধ করে দেওয়া হবে, মানে আমাদের সবাইকে চাকরি হারাতে হবে। এটা শুনে মিস্টার চুপ করে থাকে। পরের দিন স্কুলে অ্যান্টন নামের একটা ছেলে তার রিমোট কন্ট্রোল রোবট দিয়ে ম্যামকে বিরক্ত করছিল, আর ম্যাম টের পেতেই অ্যান্টন দ্রুত রিমোটটা মিস্টারের দিকে ছুড়ে মারে, আর ম্যাম পিছন ফিরে দেখে মিস্টারের হাতেই সেই রিমোটটা। তাই তার কোনো কথা না শুনেই সোজা ক্লাস থেকে বের করে দেয়। ক্লাস থেকে বেরিয়েই মিস্টার দৌড়ে গ্রান্টের সেই ওয়ার্কশপে চলে যায়। সেখানে গিয়ে দেখে রবি আর গ্রান্ট বসে তাস খেলছে। তাদের দুজনের মধ্যেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু মিস্টারকে এমন মনমরা দেখে রবি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মিস্টার তখন বলে, তোমার পিছনে পুরো সেনাবাহিনী পড়ে আছে, দেখা মাত্রই তোমাকে ধ্বংস করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এটা শুনে তখন গ্রান্ট বলে ওঠে, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। পাশেই বড় একটা জঙ্গল আছে, যেখানে তেমন কেউই যায় না। শুনলাম গতকাল সেখানে দাবানল শুরু হয়েছে। তুমি সেখানে গিয়ে আগুনটা নিভিয়ে বোনটাকে রক্ষা করতে পারো, তাহলে সবাই বুঝতে পারবে তুমি অনেক ভালো একটা রোবট আর মানুষকে সাহায্য করতে চাও। এই আইডিয়াটা শুনে মিস্টার আর রবির খুব পছন্দ হয়, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই কিছু পুলিশ ওয়ার্কশপের দরজা এসে কড়া নাড়ে। তারা কোনো একভাবে আন্দাজ করতে পেরেছিল রোবটটা এখানেই আছে, আর গ্রান্ট তখন বুদ্ধি করে তাদেরকে কথার প্যাচে ফেলে সময় নষ্ট করতে থাকে। আর এই ফাঁকে মিস্টার আর রবি ছাদে চলে যায়, কিন্তু কয়েকজন পুলিশ আগে থেকেই ছাদে বসা ছিল। তারা রোবটটাকে অ্যাটাক করতে যেও করতে পারে না, কারণ রবি মিস্টারকে তার ঘাড়ে বসিয়ে তার পায়ে থাকা জেট ব্যবহার করে উড়ে চলে যায়। আর রোবটের সাথে বাচ্চা থাকার কারণে তারা রোবটটাকে কিছুই করতে পারে না। তারা সাথে সাথেই পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠিয়ে দেয়। তারা রিপোর্টে বলেছিল যে A112 একটা বাচ্চাকে অপহরণ করে নিয়ে পালিয়েছে। দৌড়ানোর এক মুহূর্তে মিস্টারের ফোন নিচে পড়ে যায়। একটা সময় পুলিশ তাদেরকে প্রায় ঘিরেই ফেলে, কিন্তু কোনো উপায় না পেয়ে রবি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে।
আর পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। চারিদিকে A112 এর পালানোর খবর ছড়িয়ে পড়ে, আর সাংবাদিকেরা গ্রান্টের সাক্ষাৎকার নিতে গেলে গ্রান্ট বলে, দেখেন আমি রোবটের সাথে কথা বলেছি, ও মোটেও বিপজ্জনক না, আর ওই ছোট্ট ছেলেটাও রোবটের বন্ধু। এমনকি গ্রান্ট বুদ্ধি করে বলে, আমি চেষ্টা করেছিলাম রোবটটাকে বোকা বানিয়ে পুলিশের হাতেই তুলে দেব, কিন্তু তখনই পুলিশ এসে আমার প্ল্যানটা নষ্ট করে দেয়। আসলে এই লাইনটা সে বলেছিল নিজেকে সেভ দেওয়ার জন্য, এতে পুলিশও তাকে আর গ্রেফতার করতে পারবে না। অন্যদিকে সেখান থেকে পালিয়ে এসে রবি আর মিস্টার একটা নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। মিস্টার তখন বলে, আমার খুব রাগ হচ্ছে, সবাই তোমার নামে মিথ্যা ইনফরমেশন কেন ছড়াচ্ছে? তুমি তো অনেক ভালো, তাও পুরো মিডিয়াতেই তোমার ইমেজটা খারাপ করছে। আর রবি তখন বলে, আসলে আমার টেস্টের দিন আমার কমিউনিকেশন একটু সমস্যা হয়েছিল, তাই আমি দ্রুত কাজ করতে পারিনি, কমান্ড ঠিকঠাক ফলো করিনি, আর এজন্যই সবাই আমাকে বিপজ্জনক ভাবতে শুরু করেছে। মিস্টার তখন বলে, তুমি বেশি ভেবো না, তুমি খুবই ভালো একটা রোবট, ওরাও একদিন বুঝতে পারবে। এই কথা শুনে রবি অনেক খুশি হয়। রাতে ঠান্ডা পড়ায় রবি মিস্টারকে একটা থার্মাল ব্ল্যাঙ্কেট দেয়। এরপর দুজনে মিলে রবির শরীরে থাকা প্রজেক্টর দিয়ে সিনেমা দেখতে শুরু করে। আর মুভি দেখতে দেখতেই কিছুক্ষণ পর মিস্টারের মনে পড়ে আজকেই তার জীবনের প্রথম রাত, যে রাতে সে তার মাকে ছাড়া ঘুমাচ্ছে। রবি বলে, তুমি চাইলে আমি তোমাকে বাড়িতে দিয়ে আসতে পারি, কিন্তু মিস্টার নিষেধ করে দেয়। সে বলে, আমাকে পৌঁছে দিতে গেলে লোকজন তোমাকে দেখে ফেলবে, তখন তোমাকে ধরে নিয়ে ভেঙে ফেলবে। মিস্টার তাকে এত ভালোবাসে এটা বুঝতে পেরে রবি আবারও খুশি হয়। এভাবেই গল্প করতে করতে তারা দুজনে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে রবি আর মিস্টার সিটি সার্কাসে গিয়ে রবির জন্য একটা জোকারের কস্টিউম নিয়ে নেয়, যাতে তাকে কেউ চিনতে না পারে। মিস্টার রবিকে বলে, তুমি ভুলেও এই কস্টিউমটা খুলবে না। তারা যখন রাস্তার পাশে বসে কথা বলছিল তখন অ্যান্টন আর ওলিয়া সেখান দিয়েই যাচ্ছিল। তারা মিস্টারকে দেখে অবাক হয়ে বলে, তুমি নাকি কিডন্যাপ হয়েছ, তাহলে একা একা রাস্তায় ঘুরছো কিভাবে? তখন মিস্টার রবিকে ডেকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে চারিদিকে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে, রবি মোটেও খারাপ রোবট না। এরপর রবি জোকারের মুখোশ খুলে ফেলে। মিস্টার তখন বলে, তোমরা রবিকে একটু দেখে রাখো, আমি বাসের টিকিট নিয়ে আসি। আমরা রবিকে শহরের বাইরে যে জঙ্গলে আগুন লেগেছে সেখানে নিয়ে যাব। এটা বলে তাদের সাথে রবিকে রেখে মিস্টার বাসের টিকিট আনতে যায়। কিন্তু মিস্টার সেখান থেকে চলে যাওয়ার পরেই অ্যান্টন রবিকে বলে, আচ্ছা তুমি কি সত্যি উঠতে পারো? এটা শুনে তখন রবি জোকারের কস্টিউম খুলে ফেলে আর অ্যান্টনকে দেখাতে আকাশে উড়ে যায়। অ্যান্টন এই সুযোগে ফোনে সব ভিডিও করতে থাকে, আর এটা দেখে ওলিয়া তখন রেগে যায়। কিন্তু অ্যান্টন বলে, এই রোবটটা বেঁচে থাকুক বা মারা যাক তাতে আমার কিছুই যায় আসে না, আমি ওর ভিডিওটা ইনস্টাগ্রামে দিয়ে হাজার হাজার ফলোয়ার্স বাড়িয়ে নেব। আসলে এই জেনারেশনটা জানি কেমন জানি হয়ে গেছে, মানুষ বিপদে পড়লে, সামনে মার খেলে, ভিড়ের ভেতরে কেউ কাউকে আঘাত করলে আমরা চুপ করে থাকি আর ফোন বের করে ভিডিও করি, অথচ এটা ভুলে যাই কাল এটা আমার সাথেও হতে পারে। যাই হোক, এরপর অ্যান্টন সেখান থেকে চলে যায়। আর অ্যান্টনের এমন কার্যকলাপ দেখে ওলিয়ার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে রবির সাথে দাঁড়িয়েই থাকে। ওদিকে মিস্টারের পোশাক দেখে দুইজন পুলিশ আইডিয়া করে ফেলে এটাই সেই বাচ্চা যাকে রোবটটা কিডন্যাপ করে নিয়ে গেছে। তারপর তারা মিস্টারকে ধরে পাশের একটা পুলিশ স্টেশনে নিয়ে যায় আর ভিক্টরকে কল দিয়ে জানানো হয়। ভিক্টর দৌড়ে এসে মিস্টারকে জড়িয়ে ধরে আর বলে, রোবটটা তোমার কোনো ক্ষতি করেনি তো? মিস্টার তখন বলে, না বাবা, তোমরা ভুল বুঝছো, আসলে রোবটটা অনেক ভালো, ও আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে, আমি ওকে আমার কিছু বন্ধুর কাছে রেখে এসেছি, যদি তুমি কথা দাও পুলিশকে এই ব্যাপারে জানাবে না তাহলে আমি তোমাকে ওখানে নিয়ে যাব। ভিক্টর প্রথমে রাজি না হলেও ছেলের কথা ভেবে পরে রাজি হয়ে যায়। অন্যদিকে সেই দুষ্টু অ্যান্টন সত্যি সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় আর দ্রুতই তার ভিডিও ভাইরাল হয়ে যায়। আর খুব দ্রুতই সেই ভিডিওটা জেনারেলের টিমের কাছেও পৌঁছে যায়। আর এটা দেখে তারা খুব দ্রুত বেরিয়ে পড়ে। তারা বুঝতে পারে রোবটটা পার্কের আশেপাশেই আছে। ওদিকে ওলিয়া রবির সাথে বন্ধুত্ব করে ফেলে, সে রবিকে মেকআপও করিয়ে দেয়। রবিও মেকআপ করে মেলা খুশি। আসলে রোবট বলে কথা, তার তো আর ছেলে মেয়ে বলে কোনো জেন্ডার নেই। যাই হোক, ততক্ষণে ভিক্টর সেখানে চলে আসে আর সে দেখে রবি এখন বেশ ভালোভাবেই কথা বলতে শিখে গেছে। শুধু তাই না, চিন্তা ভাবনার ধরনেও অনেক পরিবর্তন এসেছে। ঠিক তখনই সেখানে পুলিশের গাড়িও চলে আসে। মিস্টার বুঝে গিয়েছিল যে এখন তারা রবিকে ধরে ফেলবে, তাই তারা সবাই মিলে দৌড়ে পালানোর চেষ্টা করে আর একটা পোর্ট এরিয়াতে ঢুকে যায়। সেখানে অনেক বড় বড় কন্টেনার রাখা ছিল, কিন্তু তারা বেশি দূরে পালানোর আগেই পুলিশ তাদেরকে ঘেরাও করে ফেলে। জেনারেল ভিক্টরকে বলে, বাচ্চাদেরকে নিয়ে সরে যাও, আমরা রোবটটার উপরে ইলেকট্রোম্যাগনেটিক গান দিয়ে ফায়ার করে ওকে ধ্বংস করে ফেলবো। কিন্তু ভিক্টর রবিকে বাঁচাতে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। জেনারেল এতে রাগ করে সৈন্যদেরকে আদেশ দেয় ভিক্টরকে গ্রেফতার করে ফেলতে। তখনই একটা কন্টেনারে তার ছিঁড়ে জেনারেলের উপরেই পড়তে যাচ্ছিল। ঠিক তখনই রবি কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে কন্টেনারটা ধরে ফেলে আর সবাইকে দ্রুত সেখান থেকে সরে যেতে বলে, যাতে কারো গায়ে কোনো আঘাত না লাগে। কিন্তু কন্টেনারটা বিশাল ভারী ছিল আর তাই কিছুক্ষণ পর
কন্টেনারের ওজনে রবির শরীর ভাঙতে শুরু করে। আসলে তার হার্ডওয়্যারগুলো এত ভারী কন্টেনার সামলাতে পারছিল না, আর কয়েক সেকেন্ডের মধ্যেই রবি কন্টেনারের নিচে চাপা পড়ে সম্পূর্ণভাবে ভেঙে যায়। এটা দেখে জেনারেল অনেক অবাক হয়ে যায় আর ভাবে, আমি তো এই রোবটটাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তারপরেও সে আমার জীবন বাঁচালো, তার মানে এই রোবটটা মানুষকে শত্রু ভাবে না। এরপর কন্টেনারটা রবির উপর থেকে সরানো হয়। সবাই দেখতে পায় রবি একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে, আর এটা দেখে মিস্টার রবির ভাঙা টুকরোগুলো নিয়ে কান্না করতে থাকে। ভিক্টর তার ছেলেকে সান্ত্বনা দিতে আসে, আর জেনারেল তার সৈন্যদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই হঠাৎ একটা শব্দ শুনতে পাওয়া যায়, রোবট 2.0 অ্যাক্টিভেটেড। আসলে রবির সারা শরীর ভেঙে গেলেও তার মস্তিষ্কের মেমোরিটা তখনও অ্যাক্টিভ ছিল, আর প্রসেসরও ভালো ছিল। এটা দেখে তো সবাই অনেক খুশি হয়, আর রবিকে তুলে আবারও ল্যাবে নিয়ে যাওয়া হয়। আর কিছুদিনের মধ্যেই ভিক্টর আর তার টিম রবিকে আবারও আগের মতো করে ফেলে। এরপর মিস্টার রবির সাথে কাটানো সব মুহূর্তগুলোকে একটা খাতায় এঁকে ওলিয়াকে দেখাতে থাকে। আর এই অ্যাডভেঞ্চারের ছবিগুলো দেখে রবি আর ওলিয়া খুব পছন্দ করে। অবশেষে সবাই মিলে একসাথে ডিনার করতে বসলে রবি নাদিয়ার কাছে তার ফোন চায়, যাতে সবার সাথে ছবি তুলতে পারে। শুরু থেকেই তার এমন একটা ছবি তোলার অনেক ইচ্ছা ছিল, আর আজকে তার ইচ্ছাটা পূরণ হচ্ছে। সেও এখন এই পরিবারের অংশ হয়ে গেছে। আর এখানেই শেষ হয় আমাদের এই সুন্দর একটা গল্প। শেষটা ভালো হলে নিজের কাছেও অনেকটা ভালো লাগে, তাই না? তো বন্ধুরা, এখানেই শেষ হয় আমাদের রবি আর মিস্টারের অসাধারণ বন্ধুত্বের গল্প। গল্পের শেষটা তো আমার মন ছুঁয়ে গেছে। একজন সাধারণ রোবট, যে কিনা শুধু পরিবার শব্দটার অর্থ খুঁজতে বেরিয়েছিল, সে আমাদের সবাইকে শিখিয়ে গেল এর আসল মানেটা কি। এই গল্পটা আমাদেরকে কয়েকটা জিনিস খুব গভীরভাবে ভাবতে শেখায়। প্রথমত, পরিবার শুধুমাত্র রক্তের সম্পর্কের নাম না। পরিবার মানে একে অপরের পাশে থাকা, বিপদে সাহস জোগানো, আর নিঃস্বার্থভাবে ভালোবাসা। রবি কোনো মানুষ ছিল না, কিন্তু মিস্টারের জন্য তার ভালোবাসা আর জেনারেলকে বাঁচানোর জন্য তার আত্মত্যাগ যে কোনো মানবিক অনুভূতির চেয়ে কম ছিল না। সে প্রমাণ করে দিয়েছে, অনুভূতি আর ভালোবাসার জন্য শরীর বা আকৃতির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটা সুন্দর মনের। এই গল্প আমাদেরকে শেখায় সত্যিকারের সম্পর্ক আর ক্ষণিকের জনপ্রিয়তার মধ্যে পার্থক্য করতে। শেষ পর্যন্ত রবি শুধু তার পরিবারই খুঁজে পায়নি, বরং ভিক্টর আর মিস্টারের ভেঙে যাওয়ার সম্পর্ক নতুন করে জুড়িয়ে দিয়েছে। ভালোবাসা আর সহানুভূতির শক্তি যে কোনো প্রযুক্তির থেকেও অনেক বেশি বড়। তো আজকের মতো এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদনি নিশি। তিনি বলেছিলেন, চাঁদে দেখি কারও চলছে। যাই হোক, আপনার নামের সাথে কিন্তু কমেন্টটা মিলে গেছে আপু। আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।